আজকে আমার হবু দুলাভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছে। শুনতে খুব অবাক লাগলেও এটাই ঘটেছে আমার সাথে। আমার যার সাথে আজকে বিয়ে হতে যাচ্ছে তার সাথে আজকে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। আমার বড় বোনের নাম অর্পা। ও আমার আপন বোন না, তবে চাচাতো বোন। আমাদের চাচাদের মধ্যে আমি আর অর্পা আপুই বড় আর বিবাহযোগ্য। অর্পা আপু আমার 2 বছরের বড়। দেখতে হুরপুরির মতো সুন্দর, তার রূপের কাছে সবকিছু হার মানবে। আর অর্পা আপুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তিনি শুধু অর্পা আপুকে তার রূপে মুগ্ধ হয়ে বিয়ে করছে। শুনেছি লোকটার নাকি মস্ত বড় ব্যবসা আছে। ওই লোকটার আর্থিক অবস্থার তুলনায় আমাদের আর্থিক অবস্থা এতটা মানানসই না। আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর উনি অনেক বড় পরিবারের ছেলে। আপুকে যেদিন উনি দেখতে এসেছিল আমি সেদিন জানলা দিয়ে হালকা উঁকি দিয়ে ওনাকে দেখছিলাম। সত্যি লোকটাও অনেক সুন্দর আর হ্যান্ডসাম ছিল। আর লোকটা আপুকে দেখে প্রথম দেখায় পছন্দ করে ফেলল। পছন্দ হওয়ার সাথে সাথে খুব হই হই রই রই করে আপুর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হলো। আমরা সবাই খুব খুশি ছিলাম আপুর এত বড় ঘরে বিয়ে হবে দেখে, তাই সবাই খুব মজা করছিলাম। আমি নিজেও খুব মজা করতে লাগলাম। সামনের সপ্তাহে আপুর সাথে অরণ্যের বিয়ে। ওহ হ্যাঁ, তোমাদের তো ওই লোকটার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না। ওই লোকটার নাম অরণ্য, বয়স 28। বাবার বড় ব্যবসা আছে আর সেটাই দেখাশোনা করছে। ঢাকায় অনেকগুলো বাড়ি আছে শুনেছি, আর ওনাদের টাকা পয়সার নাকি কোনো অভাব নেই। যেহেতু সামনের সপ্তাহে অর্পাপুর সাথে অরণ্যের বিয়ে, তাই আমি আগে থেকে সব ঠিক করে রাখলাম। হলুদে কি করব, বিয়েতে কি পরব, বৌভাতে কি পরব, কত প্ল্যান যে করেছিলাম, সব প্ল্যান বিয়ের দিন সকালে মাটি হয়ে গেল। কারণ হঠাৎ করে বড় কাকি বলে উঠল, কি গো অর্পার মা, অর্পা তো ঘরে নেই, কোথাও খুঁজেও তো পাচ্ছে না। বড় কাকির কথা শুনে আমরা সবাই থমকে গেলাম। আর কিছুক্ষণ পর পাত্র আসবে, আর এখন অর্পা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্পা আপু কোথায় গেল কেউ বুঝতে পারছিলেন না, কারণ অর্পা আপুর কারোর সাথে কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। থাকলে অবশ্যই কেউ না কেউ জানত। তবে আপু কোথায় গেল, এই প্রশ্নটা যেন সবার মনে বিদ্ধ করতে লাগলো। অর্পা আপুকে সারা বাড়ি খোঁজা হলো, কিন্তু অর্পা আপুর কোনো হদিস মিলল না। সবাই ভেবে নিয়েছে অর্পা আপুর হয়তো প্রেমিক ছিল, আর অর্পা আপু সেই প্রেমিকের হাত ধরে পালিয়েছে। কিন্তু এ কথা জানাজানি হলে আর মান সম্মান থাকবে না, তাই কি করবে সবাই বুঝতে পারছিল না। সবাই উপায় খুঁজতে লাগলো। হঠাৎ করে কাকা বাবাকে বলে বসল, অনন্য তো বিবাহযোগ্য, অনন্যাকে বিয়ে দিলে কেমন হয়? মান সম্মান বাঁচানোর জন্য এছাড়া কোনো উপায় নেই। যেহেতু পাত্র যোগ্য ছিল, আর আমি দেখতে এতটাও সুন্দর ছিলাম না, আর আমার মতো দেখতে খারাপ মেয়ের জন্য এর থেকে ভালো পাত্র আর হবে না। তাই আমার বাবাও কিছুটা লোভে পড়ে কাকার প্রস্তাবে রাজি হয়ে গেল। বাবার এমন অন্যায় সম্মতি দেখে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল। কারণ আমি আর অর্পা আপু রাত আর দিন, আমি দেখতে এতটা ভালো না, তারা আমাকে মেনে নেবে বলে মনে হয় না। কিন্তু বাবা আর কাকার প্রচণ্ড চাপে অর্পা আপুর জায়গায় আমাকে কোণে সেজে বসতে হলো বিয়ের পিড়িতে। লাল টুকটুকে শাড়ি, ভারী গহনা পরে আমি কোণে সেজে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ আসবে। জানি না তারা এসে কি করবে, কি হবে এর পরিণতি। ভেতরে অসহ্য যন্ত্রণা হতে লাগলো। কিছুই ভাবতে পারছিলাম না, মাথাটা যেন ঘুরতে লাগলো। তবুও নিজেকে সামলে স্থির হয়ে বসে রইলাম। হঠাৎ কানে বাজতে লাগলো, সবাই বর এসেছে বর এসেছে বলে চিল্লাতে লাগলো। বরকে বরণ করা হলো। পাত্রপক্ষের সবাই কোণে দেখার জন্য রুমে প্রবেশ করলো। পাত্রপক্ষ এসে আমাকে দেখে কোণে পাল্টানো হয়েছে বলে হইচই শুরু করে দিল। কিন্তু আমার বাবা আর কাকারা বলল কোণে ঠিকই আছে। পাত্রপক্ষকে চাপ দিল বিয়ে করার জন্য, না হয় ঝামেলা হবে। পাত্রপক্ষ চাপে পড়ে আমাকে বিয়ে করে নিতে রাজি হলো। নানা ঝামেলা পার হয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। আজকে অর্পা আপুর জায়গায় অরণ্যের বউ হলো অনন্যা। জানি না তাদের মনে আমার প্রতি কোনো ক্ষোভ জন্মে আছে কিনা। জমলেই বাকি, যা হবার তা তো হয়েছেই। আমি তো চাইনি এমন কিছু হোক। আমার তো অরণ্য ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে, কারণ উনি এসেছিল হুড়পুরি বিয়ে করে নিতে, কিন্তু বিয়ে করে নিয়ে যাচ্ছে একটা শেওড়া গাছের পেতনি। নিজের জন্য বেশ খারাপ লাগছে, কারণ আমি তো চাইনি আমার বিয়েটা এভাবে জোরপূর্বক দেওয়া হোক। দেখতে খারাপ হলেও কখনো এটা নিয়ে আফসোস করেনি। নিজেকে সব দিক দিয়ে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছে। বিয়ে নিয়ে তো 8-10টা মেয়ের মতো আমারও স্বপ্ন ছিল, আর আজকে চোখের সামনে আমার সব স্বপ্নগুলো ভেঙে গেল। নিজের অজান্তে বুকের ভেতরটা হু হু করে উঠল, আর চোখ দিয়ে বৃষ্টি ছুটতে লাগলো। আশেপাশে তো সবাই বলাবলি করতে লাগলো, বাহ বাহ, অনন্যার ভাগ্য তো অর্পা খুলে দিয়ে গিয়েছে। তা না হলে অনন্যা এমন ছেলে বিয়ে করতে পারতো নাকি? এসব শুনে যেন মনটা আরও খারাপ হয়ে গেল। ভাগ্যের কাছে যে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। অবশেষে বিয়ে সম্পন্ন হলো। বিয়ে সম্পন্ন হওয়ার পর এখন কনে বিদায় দেওয়ার পালা। আমার বাবা আমাকে অরণ্যর হাতে তুলে দিল। অরণ্যের হাতে তুলে দেওয়ার সময় অরণ্যের দিকে তাকানোর সাহস পেলাম না। লজ্জায় নিচের দিকে মুখ করে রইলাম। মনের ভেতর শুধু এই মুহূর্তে একটা প্রশ্নে জাগছে, অর্পা আপু কোথায় আছে, কোথায় গেল, কার সাথে গেল? এসব ভেবে মনের ভেতরটা খুব আনচান করতে লাগলো। অরণ্যের হাতে আমাকে তুলে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাকে যাবার জন্য সবাই গাড়িতে তুলে দিল।
আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি, কিন্তু ৮-১০টা মেয়ের মতো হাজারটা স্বপ্ন নিয়ে যাচ্ছি না, হাজারটা স্বপ্ন ভেঙে যাচ্ছি। ভাগ্যের পরিহাস যে এমন হবে বুঝতে পারিনি। ব্যস্ত শহরের পথ পাড়িয়ে আমি শ্বশুর বাড়ি পৌঁছালাম। শ্বশুর বাড়ির বাকি সবাই আমাকে দেখে কানাকানি করতে লাগলো। এ কি সর্বনাশ করেছে অরণ্য! একে তো মধ্যবিত্ত ঘরের বিয়ে করেছে, তার উপর অসুন্দর মেয়ে। মেয়ে দেখার সময় সবার কি চোখ কপালে ছিল নাকি? অরণ্যের সাথে এই মেয়েকে মানায় নাকি? এমন সর্বনাশ অরণ্য নিজের হাতে কেন করলো? এসব কথা শুনে মনটা আরও ভাঙতে লাগলো। কোনো রকমে সবাই আমায় ঘরে তুলে নিল। খেয়াল করলাম ঘরটা ভীষণ সাজানো গোছানো, চারিদিকে অনেক ফুলের সুবাস ছড়াচ্ছে। আজকে এ ঘরে অর্পাপুর আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের লীলা খেলায় এ ঘরে আমি আসলাম। ঘরের নিভু নিভু আলোতে চুপ করে বসে রইলাম। হয়তো অন্য সব মেয়েরা এ সময় বসে থাকে স্বামীর অপেক্ষায়, আর আমি বসে আছি এক অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায়। বসে থাকতে থাকতে হঠাৎ খেয়াল করলাম অরণ্য রুমে ঢুকেছে। ওনাকে দেখে আমার সারা শরীর ভয়ে কাঁপছিল। জানি না কি কথার সম্মুখীন আমাকে আবার হতে হবে। এসব ভেবে যেন ভয়ে আরও কুঁকড়ে যেতে লাগলাম। খেয়াল করলাম উনি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খেয়াল করলাম আমার শরীরটা ভীষণ কাঁপছে। উপরে তাকালাম, মনে হচ্ছে ফ্যান আমার উপরে পড়ে যাবে। সবকিছু উল্টাপাল্টা লাগছে। আমার এখন কি করা উচিত বুঝতে পারছি না, তাই একদম চোখটা বন্ধ করে ধপাস করে শুয়ে পড়ি। আস্তে আস্তে শরীরটা আরও নিস্তেজ হয়ে কাঁপতে লাগলো, কষ্ট হতে লাগলো খুব। হঠাৎ খেয়াল করলাম কেউ একজন আমার হাতটা ধরেছে। হাতটা ধরে চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে, কিন্তু চোখ খোলার মতো শক্তি আমি পাচ্ছিলাম না। এবার মনে হচ্ছে কেউ আমার প্রেশার মাপছে, তবুও চোখ খুলে দেখার মতো শক্তি পাচ্ছিলাম না। আস্তে আস্তে আরও নিস্তেজ হতে লাগলাম। অনুভব করলাম এখন আর আমার পাশে কেউ নেই। খুব অসহায় মনে হতে লাগলো নিজেকে। কিছুক্ষণ পর খেয়াল করলাম কেউ আমার মুখে কিছু একটা দিয়ে বলছে, এই যে আপনি এটা খেয়ে নিন, আপনার প্রেশার খুব নেমে গিয়েছে, একটু কষ্ট করে খান, হা করুন। কথাগুলো শোনার পর আমি হা করার শক্তি পাচ্ছিলাম না। কোনোভাবে নিজের মধ্যে শক্তি সঞ্চার করে হা করলাম। খেয়াল করলাম মুখে পানি দিচ্ছে। পানিটা মিষ্টি, বুঝতে পারি এটা চিনির পানি, তাই নিজের মধ্যে শক্তি জুগিয়ে পানিটা কষ্ট করে খেলাম। খাওয়ার পর একটু ঝিম ধরে শুয়ে রইলাম। আস্তে আস্তে মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছি, চোখটা খোলার মতো শক্তি পাচ্ছি। কোনো রকমে চোখ খুললাম। চোখ খোলার পর খেয়াল করলাম অরণ্য আমার পাশে বসে আছে, সাথে কিছু খাবার নিয়ে। আমি একটু তাড়াহুড়ো করে বসতে নিলাম। উনি আমাকে বলল, এত তাড়াহুড়া করার কিচ্ছু হয়নি, আপনি আস্তে আস্তে উঠুন, আর উঠে এগুলো খেয়ে নিন। আপনাকে দেখে মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাননি, তাই প্রেশার কমে গিয়েছিল। আপনি একটু এগুলো খেয়ে নিন। ওনার কথা শুনে মনে মনে বলতে লাগলাম, সকাল থেকে যা গেল আমার উপর, এরপর আর খাওয়া কি গলা দিয়ে নামে নাকি? তবে আমি অনেক খেতে পারা একটা মেয়ে, সারাদিনে কিছু না কিছু খেতাম। সত্যি বলতে এই মুহূর্তে আমার পেটে খুব ক্ষুধা লেগেছে, তাই সামনে মুরগি রোস্ট আর পোলাওটা দেখে লোভ সামলাতে পারলাম না। সামনে পেয়েই খেতে লাগলাম, গপ গপ করে খেতে লাগলাম। হঠাৎ করে খাবার গলায় বাজলো আর হেঁচকে তুলতে লাগলাম। কোনোভাবে যেন হেঁচকেটা কমছিল না। হঠাৎ করে খেয়াল করলাম উনি আমার সামনে এক গ্লাস পানি ধরল। আমি পানিটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেললাম। উনি আমাকে কি ভাবছে সেটা দেখার দরকার আমি মনে করছি না। এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে, আর আমাকে এখন খেতে হবে এটাই জানি, তাই আমি আপন মনে খেতে লাগলাম। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার খাওয়া শেষ হলো, আর আমি রিল্যাক্স মুডে শুয়ে পড়লাম। আর উনি খাবার প্লেটটা টেবিলের উপর রাখতে গেলেন। যাক, লোকটারে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, এটা ভেবে মনটা শান্ত হলো। কিন্তু হুট করে উনি বললেন, আপনি কি ঘুমিয়ে পড়েছেন নাকি? না ঘুমালে আপনার সাথে একটু কথা ছিল। আমি নড়ে চড়ে বসলাম। না, আমি তো ঘুমাইনি। কেন, কি বলবেন বলুন? উনি এবার গম্ভীর গলায় বললেন, সত্যি বলতে সবার চাপে পড়ে আমি আপনাকে বিয়ে করেছি। আমি আপনার বোন অর্পাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছিলাম। ওকে নিয়েই একটা ছোট্ট সংসার কল্পনা করেছিলাম। সে জায়গায় আপনাকে কেন জানি না চাইলেও মানতে পারছি না। আপনাকে আমি আঘাত দিয়ে কথা বলতে চাইনি, তবে আমি খুব সোজা সাপটা স্বভাবের ছেলে, যা বলি সরাসরি। না মানারও একটা কারণ আছে। আশা করি আপনি যথেষ্ট বুদ্ধিমতী আর সে কারণটা বুঝতে পেরেছেন। ওনার কথাগুলো শুনে কেন জানি না তেমন কোনো খারাপ লাগলো না। কারণটা আর কি হবে? কারণটা তো এটাই হবে, আপু সুন্দর আর আমি অসুন্দর। আমি তো আগেই বুঝেছিলাম আমার বিয়েটা ৮-১০টা মেয়ের মতো হয়নি। তাই ওনাকে জবাব দিলাম, আপনাকে জোর করে আমাকে মানতে হবে না। আমি নিজেও চাইনি এভাবে আমার বিয়েটা হোক। বিয়ের দিন সকালে অর্পা আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। কোথায় গিয়েছে কেউ বলতে পারল না। আর আপুর কোনো রিলেশন ছিল এটাও কারো জানা নেই। এই মুহূর্তে কি করবে কেউ বুঝতে পারছিল না। আর ওই বাড়িতে আমি ছাড়া আর কোনো মেয়ে বিবাহযোগ্য ছিল না, তাই সবার জোরাজুরিতে রাজি না হয়ে পারলাম না। আমি জানি অর্পাপুর তুলনায় আমি কিছুই না। অর্পাপু অনেক সুন্দর আর আমি অসুন্দর, কিন্তু এটা নিয়ে আমার কখনো আফসোস হয়নি। আমি সবসময় নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু ভাগ্যের কাছে এভাবে হেরে যাব বুঝতে পারিনি। আপনি চিন্তা করবেন না, আমি কখনো জোর করে কিচ্ছু করব না। সময়টা একটু পার হতে দিন। আপনি চাইলে আমি নিজেই আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কথাগুলো শুনে উনি বেশ চমকে গেলেন। উনি হয়তো আশা করেনি আমি এমন কিছু বলবো। কিছুক্ষণ স্তব্ধ থেকে উনি উত্তর দিলেন,
সে যাই হোক, সময়ই বলে দেবে সব। আপাতত আমি আপনাকে মেনে নিতে পারবো না। আপনি এ বাড়িতে এসেছেন মেহমান হিসেবে, আপনার যেন কোনো সমস্যা না হয় আমি সে বিষয়টা খেয়াল রাখব। কিন্তু দয়া করে আমার ভালোবাসা পাবার আশা রাখবেন না, কারণ আমি আপনার বোনকে প্রথম দেখে ভালোবেসেছি। আমি কিছুটা চুপ থেকে জবাব দিলাম, আপনি দয়া করে আমাকে সিরিয়ালের নায়িকা ভাববেন না। আমি আপনাকে জোর করব না, এটা আমি বলেছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সামনে অন্য একটা মেয়েকে ভালোবাসি বলবেন, সেটা আমি মেনে নিব না। আপাতত ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং সম্পর্কটা ওইভাবে দেখবেন। আর আমার সামনে অন্য নারীকে ভালোবাসার কথা বলার আগে 10 বার ভেবে বলবেন। আমি দেখতে অসুন্দর হলেও নিজেকে কখনো ছোট করে দেখিনি, এখনও দেখব না। দয়া করে আমাকে অবলা নারী ভেবে যা ইচ্ছা বলে যাবেন না। দোষটা তো আমার ছিল না, আমি তো আপনাকে জোর করে বিয়ে করতে চাইনি। ভাগ্য এভাবে সব ওলটপালট করে দিয়েছে, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে নিজের জীবন বরবাদ করার মতো মেয়ে আমি না। এবার আমি ওনার দিকে একটু খেয়াল করলাম, দেখলাম ওনার মুখটা বেশ চুপসে গিয়েছে। গেলেই বাকি, আমি কেন ওনার এসব কথা শুনে নিজেকে ছোট করব? এটা বাংলা সিনেমা না, আর আমি বাংলা সিনেমার নায়িকা শাবানাও না। সুতরাং যতদিন আমি অরণ্যের বউ হিসেবে আছি আমি আমার অধিকার আদায় করে নিব, তবে সেটা ভালোবাসা দিয়ে জোর করে না। উনি আমার কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ চুপ করে জবাব দিলেন, আমার মন যা চায় আমি তাই বলবো, আপনি না করার কে? আপনাকে সে অধিকার আমি দেইনি। নিজের অধিকারের বাইরে গিয়ে কথা বলবেন না, বুঝেছেন? দেখে তো মনে হচ্ছে ছেলে ফাঁসানোর ব্যাপারে খুব চালো। ওনার এই কথাটা শোনার পর মাথায় একটু রাগ চড়ে গেল, তবুও নিজেকে শান্ত করে জবাব দিলাম, আমি কি আপনাকে আমার চরিত্রের সার্টিফিকেট দিতে বলেছি, অথবা আমার ব্যাপারে মন্তব্য করার অধিকার দিয়েছে নাকি? আপনি যেহেতু আমার ব্যাপারে বলার দুঃসাহস দেখিয়েছেন, আমিও আপনার ব্যাপারে বলবো। এটাকে বলে লেভেল করা, বুঝেছেন? আপনি যেমন আমাকে তেমনই হতে হবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বকবক করছেন। আপনাকে দেখে তো প্রথমে ভেবেছিলাম আপনি খুব বোকাশোকা, কথাই বলতে জানেন না। এখন তো মনে হচ্ছে আপনার মুখ দিয়ে কথার ফুলঝুরি ছুটছে। আমার সাথে লাগতে আসবেন না। আমিও এবার শান্ত হয়ে জবাব দিলাম, বকবক আপনি শুরু করেছেন। দেখতে অসুন্দর দেখে কি ভেবেছেন আমি অবলা নারী? সিরিয়ালের মতো করে আপনাকে খাটে শুতে দিব আর আমি নিচে গিয়ে শুয়ে পড়ব? না, তা হবে না মশাই, আমার পাশে এসে ঘুমান। আপনি তো বেশ ডেঞ্জারাস মেয়ে, আমি আপনার সাথে ঘুমাবো কেন? আমি ভ্রুটা বেশ কুঁচকে বললাম, তাহলে কোথায় ঘুমাবেন? জবাবে উনি বললেন, পাশের রুমে ঘুমাবো। আমি হাসি দিয়ে বললাম, তা হবে না মশাই, আপনি এখানেই ঘুমাবেন। উনি আমার কথা শুনে বেশ অবাক হচ্ছে মনে হচ্ছে। অবাক হয়ে কিছুক্ষণ চুপ থেকে রাগ রাগ ভাব নিয়ে বললেন, এ যে শোনেন, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। সে যাই করি, আমি ঘুমালাম, তবে রুম ছেড়ে ঘুমানো যাবে না। রুম ছেড়ে বের হলে আমিও কিন্তু আপনার সাথে চলে যাব। উনি বেশ চমকিত পুলকিত হয়ে আমাকে বললেন, আপনি তো বেশ নাছর বান্দা। ওকে, রুম ছেড়ে যাব না, আমি নিচে ঘুমাচ্ছি। এবার আমায় একটু রেহাই দিন। আমিও মুচকে এসে জবাব দিলাম, ঠিক আছে ভূতমশাই। উনি ভ্রূণটা কুঁচকে বললেন, ভূতমশাইটা কে আবার? আমি হাসতে হাসতে বললাম, কেন আপনি? উনি অবাক হয়ে বললেন, আপনি আমার নাম ঠিক করে ফেলেছেন এর মধ্যে? হ্যাঁ, করেছি। উনি বিরক্ত হয়ে জবাব দিলেন, আপনি সত্যি পাগল একটা মেয়ে, সেটা কি আপনি জানেন? আমি আরও একটু হেসে নিলাম, হেসে জবাব দিলাম, সেটা নতুন করে বলার কিছু না, আমি একটু নাছরবান্দা, সবাই জানে। আপনি ঘুমান, আর ধন্যবাদ এত কিছু খাওয়ানোর জন্য। সবগুলোই আমার প্রিয় খাবার ছিল, শুধু চিনির পানিটা ছাড়া। উনি কিছুটা চুপ হয়ে বলল, দোহাই লাগে, এবার চুপ হন, আমাকে ঘুমাতে দিন একটু। আমি হাত দুটো দিয়ে মুখ চেপে ইশারা করলাম, ঘুমান। আপনারা হয়তো আমার এরকম আচরণ দেখে অবাক হচ্ছেন। আমি এমন কেন করলাম? সত্যি বলতে আমি ছোটবেলা থেকে খুব নাছরবান্দা আর পাগলাটে স্বভাবের মেয়ে ছিলাম। পাগলামোর ভাবগুলো এত বড় হওয়ার পরও যায়নি, তাই পাগলামির সুযোগ পেলেই করে ফেলি। এই যে অরণ্যের সাথে সবেমাত্র শুরু করেছি, এরপর যে আরও কত কী হবে কে জানে, আস্তে আস্তে সব বলবো। যাই হোক, সেদিনের মতো আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে আমি খেয়াল করলাম উনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এমনভাবে নাক ডাকছে মনে হচ্ছে চারদিকে ভূমিকম্প হচ্ছে। আমি কি করব বুঝতে না পেরে এক গ্লাস পানি নিয়ে ওনার নাক বরাবর ঢেলে দিলাম। ভূতমশাই খপ করে উঠে বসে বলতে শুরু করলেন, কি হলো, কি হলো? আপনি এভাবে পানি মারলেন কেন? মাথার সব কি ছিঁড়ে গেছে নাকি আপনার? আমি এবার হাসতে হাসতে বললাম, মাথা তো আমার ঠিকই আছে। বলে কি, যেভাবে নাক ডেকে ঘুমাচ্ছেন মনে তো হচ্ছে 7 মাত্রার ভূমিকম্প হচ্ছে। খেয়াল করলাম উনি বেশ রেগে গিয়েছে আমার কথাটা শুনে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে আমাকে বললেন, দেখেন, এসব মজা আমার একদম পছন্দ না, আর এমন করবেন না। আপনি খুব বেশি করছেন। কালকে থেকে একের পর এক কাহিনী করে জ্বালাচ্ছেন। শেষমেশ আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? আল্লাহ আমায় রেহাই দাও। আমি ভ্রুটা কুঁচকে বললাম, হয়েছে হয়েছে, এত কষ্ট পেতে হবে না। আমি আপনাকে এখনও তেমন কিছু করিনি, এত হতাশ হওয়ার মতো কিছু হয়নি। এখন আমাকে একটু সবার সাথে পরিচয় করিয়ে দিন তো, আমি তো এ বাসার কাউকে চিনি না। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, কারোর সাথে পরিচয় হওয়ার দরকার নেই, বাসায় অনেক মেহমান, আপনার বের হওয়ারই দরকার নেই, ঘরে বসে থাকুন। উনি আর কিছু বলতে যাবেন, ঠিক এই মুহূর্তে দরজায় কেউ নক করে বলছে,
অরণ্য, দরজাটা খুল, বউ নিয়ে নিচে বসার রুমে আয়, সবাই বউ দেখার জন্য অপেক্ষা করছে। উনি আমার সাথে কোনোরূপ কথা না বাড়িয়ে ওই মহিলাকে জবাব দিলেন, ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। আচ্ছা, গেলাম আমি। উনি উঠতে যাবে ঠিক এই মুহূর্তে ওনার পাশে বসে ওনাকে বললাম, আচ্ছা, আপনার বাসায় কে কে আছে বলুন না। এবারও উনি রেগে গিয়ে বললেন, আপনার এত কিছু জানতে হবে না, বললাম তো। অতিথি হয়ে এসেছেন আর সময় মতো ঠিক চলে যাবেন, এটাই মাথায় রাখুন। বাসায় কে আছে এটা জেনে আপনার কি হবে? ওনার কথাগুলো শুনলে যেন গা জ্বলে যায়। কিন্তু আমিও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত উঠতে দিব না। আমি বললাম, আপনি না বললে আমিও কিন্তু আপনাকে উঠতে দিব না। আগে বলেন কে কে আছে। আপনি তো সত্যি অনেক নাছোড়বান্দা। বলবো না কে কে আছে, কি করবেন আপনি? আপনি একরোখা হলে আমি আপনার থেকে বেশি একরোখা। আমি কিছুই বলবো না। আমি গলায় একটা কাশি তুলে বললাম, ওকে বলতে হবে না, যান ওয়াশরুমে যান। উনিও আমার এভাবে হার মানা দেখে খুশি হলো, কিন্তু যখন ওয়াশরুমে যেতে নিল আমি আমার পাটা বাড়িয়ে দিলাম। আমার পায়ে ওনার পা লেগে উনি হোঁচট খেয়ে পড়ল আর চিল্লিয়ে বলল, আপনি ইচ্ছা করে এমন করেছেন তাই তো? ইচ্ছা করে এমন করলেন কেন বলেন? আমি মুচকি মুচকি হেসে বললাম, কোথায়, আমি তো কিছুই করিনি। আপনি বলেননি তাই তো শাস্তি পাচ্ছেন। যদি এবারও না বলেন তাহলে আরও অনেক কিছুই আপনার জন্য অপেক্ষা করছে। এবার ভেবে দেখুন কি করবেন। উনি বেশ বুঝতে পারল আমি অনেক নাছোড়বান্দা, তাই আর অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগেই বললেন, আমার পরিবারে বাবা, মা, আমি আর আমার বড় বোন আছে। বাবা বিদেশে থাকে সব সময়, আর মা দেশে থাকে, কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে। আর বড় বোন তার স্বামী নিয়ে লন্ডনে থাকে। একটু আগে যে মেয়েটা ডেকে গেল উনি আমার বড় বোন। আর আমার বাবা আমার বিয়েতে আসেনি, উনি সবসময় ব্যস্ত থাকেন। আচ্ছা, তাহলে আপনার বাসায় রান্না করে কে? উনি রাগ হয়ে বললেন, এটাও কি আপনার জানতে হবে? আমি এবার ভাব মাখা মুখ নিয়ে বললাম, হ্যাঁ, ভূতমশাই জানতে হবে। উনি মুখটা বাঁকিয়ে উত্তর দিলেন, বাবুর্চি রান্না করে। এবার আমাকে ওয়াশরুমে যেতে দিন। আপনিও রেডি হন, বসার রুমে সবাই অপেক্ষা করছে। পারলে একটু ভালো করে সেজে যাবেন, না হয় মান সম্মান আর থাকবে না। বিয়ে তো করেছেন ফাঁসিয়ে, সেটা তো আর কেউ বুঝবে না। সুতরাং একটু গুছিয়ে যাবেন নিচে। পরের সময় আর সুযোগ মতো আলাদা হয়ে যাব আমরা। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা শুনে বুকের ভেতরটা কাঁপতে লাগলো। যতই হোক উনি এখন আমার স্বামী হয়। কোনো মেয়েই হয়তোবা চাইবে না সে ডিভোর্সি হোক। খারাপ লাগলেও নিজেকে বেশ সামলে ভূত মশাইকে জবাব দিলাম, আমি ওসব ময়দা মেখে নিচে যেতে পারবো না। আমি যেমন ওই রকমই যাব। কে কি বললো তাতে আমার যায় আসে না। ময়দা মেখে নিজের বাহ্যিক সৌন্দর্য বাড়ানোর কোনো ইচ্ছা আমার নেই। আশা করি বুঝতে পেরেছেন। উনি এতক্ষণে বেশ ভালোই বুঝতে পেরেছে যে আমি খুব নাছোড়বান্দা। তাই উনি শুধু বললেন, আপনার যা ইচ্ছা করুন, আমাকে বলতে আসবেন না। যেভাবে ইচ্ছা ওইভাবে নিচে যান, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কথাগুলো বলে ওয়াশরুমে ঢুকে গেলেন। এর মধ্যে আমি খেয়াল করলাম সারা ঘর বেশ অগোছালো হয়ে আছে, তাই ঘরটা গুছানো শুরু করলাম। আলমিরা থেকে ওনার জন্য কাপড় বের করে সাজিয়ে বিছানায় রাখলাম, যাতে করে উনি ওয়াশরুম থেকে এসে হাতের নাগালে সব পেয়ে যায়। ওনার ঘড়ি, ওয়ালেট সব একত্রে এক জায়গায় রাখলাম। আমি চটপট করে একটা শাড়ি পরে ফেললাম। যতটুকু সম্ভব নিজেকে ময়দা মাখা ছাড়া গুছানোর চেষ্টা করলাম। সবকিছু ঠিক করতে করতে খেয়াল করলাম উনি ওয়াশরুম থেকে বের হয়েছে। ওয়াশরুম থেকে বের হয়ে উনি সারা ঘরটা দেখে একটু অবাক হলো। বিছানার ওপর ওনার কাপড়গুলো দেখে বললেন, এখানে এগুলো কে রেখেছে? ঘরটা এত তাড়াতাড়ি এত পরিপাটি করে কে গুছিয়ে দিল? আমি লাজুক স্বরে জবাব দিলাম, এই সব কিছু আমি করেছি। আমার কথাটা শুনে উনার মুখটা যেন আরও চুপসে গেল। উনার চুপসানো মুখটা পুরো আলুর চপের মতো লাগছিল। চুপসানো মুখ নিয়ে আমাকে বলল, এত কিছু করতে কেউ তো আপনাকে বলেনি, এত কিছু করতে গেলেন কেন? আমিও বেশ ঝাঁঝালো গলায় জবাব দিলাম, নিজের ঘর নিজে গুছিয়েছি, তাতে আপনার কি মশাই? উনি ভ্রুটা কুঁচকে বলল, আপনার ঘর এটা মানে? এটা আপনার ঘর কবে হলো? আমি হাসি হাসি মুখে উত্তর দিলাম, কেন, স্বামীর ঘরেই তো তার স্ত্রীর ঘর হয়। বিয়েটা যেভাবেই হোক, ডিভোর্সের আগ পর্যন্ত আমি আপনার স্ত্রী আর আপনি আমার স্বামী, সুতরাং ঘর গুছাতে আমি পারবো নিশ্চয়ই। ভূতমশাই রাগ রাগ গলায় বললেন, আপনি একটু বেশি বকেন। আর আপনাকে এই ড্রেসে বের করতে বলেছে কে? আমি তো পরবো না এটা। আমার কাছে এটা ভালো লেগেছে তাই এটা বের করেছি, পরলে খুশি হব। উনি আবার ভীষণ গম্ভীর একটা মুড নিয়ে জবাব দিলেন, আপনার খুশিতে আমার কী বা আসা যায়? করেছেন তো ফাঁসিয়ে বিয়ে, আবার অধিকার ফলাতে আসছেন। লজ্জা হওয়া উচিত আপনার। এই কথাটা শুনে বুকের ভেতরে হু হু করে কষ্টের সাইরেন বাজতে লাগলো। চোখের কোণে হালকা মেঘও জমতে লাগলো। তবুও নিজেকে অনেক শক্ত করে ওনাকে বললাম, আপনার ইচ্ছা মতো পরে নিন, সমস্যা নেই। উনিও আমার কথা শুনে বিছানা থেকে আমার রাখা ড্রেসটা আলমারিতে রেখে ওনার পছন্দ মতো একটা ড্রেস পরলেন। কিন্তু আমিও কম নাছোড়বান্দা না, ওনাকে এর শাস্তি তো আমি দিবই। কিভাবে কি করা যায় বেশ ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে যেন চিন্তার আকাশে হাবুডুবু খেতে লাগলাম। হঠাৎ করে ভূতমশাইয়ের তুড়ির শব্দে চিন্তার ঘোর কাটল। ভূতমশাই তুড়ি বাজাতে বাজাতে বললেন, এই যে আপনি উপরে তাকিয়ে কি দেখছেন? না, তেমন কিছু না। কি হয়েছে বলুন?
আপনি আর কোনোদিন আমার অনুমতি ছাড়া আমার আলমিরায় হাত দিবেন না, বুঝেছেন? আমিও কথাটা শুনে বেশ হাসাহাসি করে লুটোপুটি খাচ্ছিলাম। লুটোপুটি খেয়ে তুড়ি বাজাতে বাজাতে বললাম, ওই হ্যালো, স্বামীর আলমিরায় হাত দিতে অনুমতি লাগে নাকি? আমাকে জ্ঞান দিতে আসবেন না, আমি অন্যায় কিছু করিনি। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, আপনি সত্যিই পাগল, আপনার মাথার তার মনে হয় সব ঢিলা। আমি আবারও হাসতে হাসতে বললাম, ভূতমশাই একটু ভুল বলে ফেলেছেন। উনি ওনার বিরক্তি মাখা মুখ নিয়ে প্রশ্ন করলেন, কি ভুল শুনি? আমি হাসি দিয়ে বললাম, আমার মাথার তার ঢিলা না তো আপনার মাথার তার কি? আমার মাথার তার তো সব ছেঁড়া। এবার খেয়াল করলাম ওনার মুখের বিরক্তির মাত্রাটা বেশ বৃদ্ধি পেয়েছে। বিরক্তি মাখা মুখ নিয়ে বললেন, দোহাই লাগে, হাত জোর করি, আপনি আপনার বকবকানিটা একটু থামান। এবার বসার রুমে চলুন, একটু আমাকে মুক্তি দিন। আমিও আমার শাড়ির আঁচল নাড়াতে নাড়াতে বললাম, চলুন। এরপর দুইজন নিচে গেলাম। নিচে যাওয়ার পর খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকাচ্ছে, আর আমাকে দেখে বলছে, অরণ্যর কি কপালে চোখ ছিল নাকি? এমন একটা মেয়েকে কেউ বিয়ে করে আনে নাকি? তার উপর মেয়ের পরিবারও বেশি ধনী না। কি দেখে যে এই মেয়েটাকে বিয়ে করলো আল্লাহই জানে ভালো। একের পর এক এসব কথা শুনে আমার মনটা ভীষণ খারাপ হতে লাগলো। সবাই শুধু আমার বাহ্যিক সৌন্দর্যটাকেই দেখল, আমার ভেতরটা বোঝার চেষ্টা করলো না। ভেতরের মানুষটা কেমন আমি সেটা একবারও কেউ যাচাই করার প্রয়োজন অনুভব করল না। হুট করে খেয়াল করলাম আমার শাশুড়িমা এসেছেন। সবাই শাশুড়িমাকে দেখে চুপ হয়ে গেল। শাশুড়িমা এসে আমাকে দেখে বললেন, তোমার নাম কি মা? আমি চট করে ওনাকে সালাম করে উত্তর দিলাম, আমি অনন্যা। উনি হাসি মুখে বললেন, বাহ, খুব সুন্দর নাম। আমি মাকে বললাম, মা আপনি এদিকে এসে বসুন। আপনি এই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে এখানে আসলেন কেন? শুনেছি আপনাকে নাকি ডাক্তার বেড রেস্ট দিয়েছে। এই শরীর নিয়ে এখানে কষ্ট করে আসার কি দরকার ছিল? আপনি বললে আমি আপনার রুমে চলে যেতাম। আমি আপনার রুমটা চিনলে সকালে উঠেই চলে যেতাম, কিন্তু আপনার রুমটা চিনি না। আর এ বাড়িতে তো নতুন, তাই কিছু চিনতে পারিনি। চিনলে আমি চলে যেতাম। মা কষ্ট হয়নি তো আসতে? উনি একরাশ হাসি দিয়ে বললেন, আমার মাটা দেখি অনেক সুন্দর করে কথা বলে। আমার মাটা দেখতে যেমন রূপবতী তেমন গুণবতীও। মায়ের মুখে রূপবতী কথাটা শুনে যেন নিজের চোখে অঝরে বৃষ্টি নামতে লাগলো। জীবনে এই প্রথম কেউ আমাকে রূপবতী বলেছে। নিজেকে সামলাতে অনেক চেষ্টা করলাম, কিন্তু জানি না কেন যেন আবেগটা সামলাতে পারছিলাম না। তাই মাকে ধরে হু হু করে কেঁদে কেঁদে বললাম, মা আপনি আমাকে রূপবতী বলছেন? আমাকে আজ পর্যন্ত কেউ রূপবতী বলেনি। আপনার মুখে রূপবতী কথাটা শুনে কেন জানি না আবেগটা সামলাতে পারলাম না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবাই তো তোমার বাইরের রূপটা দেখেছে, কেউ তোমার ভেতরের রূপটা দেখেনি। তোমার ভেতরের রূপটা যদি কেউ দেখত তাহলে সবাই তোমাকে রূপবতী বলতো। আমি যে তোমার ভেতরের মানুষটাকে উপলব্ধি করতে পেরেছি, যার কারণে তুমি আমার কাছে সবচেয়ে রূপবতী। আমি আমার মেয়ে নীলার মুখে সবটা শুনেছি বিয়ের ব্যাপারে। শোনো মা, আমার ছেলে তোমার কপালে ছিল, তাই তোমার সাথে এভাবে বিয়ে হয়েছে। আমার ছেলের ভাগ্যে তুমি ছিলে। কে কি বলল কানে দিবে না, কারণ মানুষ যাই বলুক নিজের কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করবে। মানুষের কাজে কথা বলা। মনে রাখবে, যখন তোমাকে নিয়ে কেউ নেতিবাচক মন্তব্য করবে ভেবে নিবে সে তোমার জয়ে ঈর্ষান্বিত। তাই তোমার সুখে তার মন কাতর হয়েছে বলেই তোমার নামে সে নেতিবাচক মন্তব্য করছে। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, লক্ষ্য স্থির রেখে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুতি হবে না। মায়ের কথাগুলো শুনে যেন মনে আরও ভরসা পেলাম। মাকে জড়িয়ে ধরে আবেগে আরও কাঁদতে লাগলাম। মা মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, পাগলিটা, কাঁদছ কেন তো? শোনো মা, আজকে রাতের পর থেকে বাড়িটা ফাঁকা হয়ে যাবে। নীলাও চলে যাবে রাতের ফ্লাইটে লন্ডনে। বাড়িতে আমি, তুমি আর অরণ্য ছাড়া কেউ থাকবে না। প্রতিদিন বাবুর্চির রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছি। আমি জানি এবার আমি চিন্তামুক্ত, কারণ আমাকে আর বাবুর্চির রান্না খেতে হবে না। আমার বৌমাই এখন থেকে আমাকে সব রান্না করে খাওয়াবে। কিরে মা, খাওয়াবে না? আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, কেন পারবো না? এত ছোট একটা আবদার পালন করতে পারবো না মেয়ে হয়ে? তাহলে আমি তোমার কেমন মেয়ে? চিন্তা করো না, আমি সবটা গুছিয়ে নেব। আমাকে শুধু বুঝিয়ে দিও আর দোয়া করো। উনি হাসতে হাসতে বললেন, সে তো অবশ্যই। চারপাশে এই মুহূর্তে বেশ নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই খুব চুপ হয়ে গিয়েছে। খেয়াল করলাম আমার ভূতমশাই আমার দিকে আলুর মতো চুপসানো মুখ নিয়ে হা করে তাকিয়ে আছে। আমিও এই সুযোগে একটু পাগলামি করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। সুযোগ বুঝে ভূতমশাইকে চোখ টিপুনি দিলাম। ভূতমশাই আমার চোখ টিপুনি দেখে একটু নড়ে চড়ে দাঁড়ালো। আমি ভূতমশাইয়ের থেকে মনোযোগ সরিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, মা এবার ঘরে চলুন। বেশিক্ষণ এভাবে থাকা ঠিক হবে না। আপনি আমার সাথে ঘরে চলুন তো, আর আমাকে আপনার ঘরটা চিনিয়ে দেন, যাতে করে পরে আমার যেতে কোনো অসুবিধা না হয়। মা হাসতে হাসতে বললেন, চলো আমার সাথে, চলো। আমি মাকে নিয়ে ঘরে গেলাম। এবার মা আমার হাতটা ধরে বললেন, দেখো মা, অরণ্য বেশ সোজা সাপটা সরল স্বভাবের ছেলে। তুমি অরণ্যকে ভালো রেখো, কখনো কষ্ট দিও না। আমি মায়ের হাতটা চেপে ধরে বললাম,
মা, বিয়েটা যেভাবেই হোক, আমি এখন অরণ্যের স্ত্রী। অরণ্যের ভালো মন্দের বিষয়টা আমি মাথায় রাখব। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দোয়া করি, অনেক সুখী হও। মায়ের আদর মাখায় স্পর্শ নিয়ে আমি বের হলাম মায়ের রুম থেকে। মায়ের রুম থেকে বের হয়ে খেয়াল করলাম ভূতমশাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই সুযোগ আমার প্ল্যানটা কাজে লাগানোর। আমি একটু কোক মুখে নিয়ে ভূতমশাইয়ের কাছে গিয়ে জোরে হাঁচি দিলাম আর মুখের সব কোক ওনার গায়ে ফেললাম। উনি বেশ লাফিয়ে উঠে বললেন, আমি তো জানি আপনি ইচ্ছা করে এমন করেছেন। কেন করেছেন এমন? আপনি আমার সাথে এমন কেন করেন? মাকে তো দেখলাম খুব হাত করে ফেলেছেন। ফাঁসানোর ব্যাপারে তো আপনি অনেক ওস্তাদ, মাকেও ফাঁসিয়ে দিয়েছেন পুরা। আমি এবার ফাঁসানোর কথাটা শুনে এতটা গায়ে লাগালাম না। ওনাকে সজোরে বললাম, সে আমি যা ইচ্ছা করি, আপনার কি? যান, ড্রেসটা চেঞ্জ করে আগের ড্রেসটাই পরুন, যেটা আমি পছন্দ করে রেখেছিলাম। আমার কথা শুনেননি তো, তাই এমন হয়েছে। মাঝে মাঝে বউয়ের কথা শুনতে হয়, না হয় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। এ কথাটা শোনার পর ওনার আর বুঝতে বাকি রইল না যে আমি ইচ্ছা করে এমন করেছি, কিন্তু ওনার মুখে তেমন রাগের ছাপটা এখন লক্ষ্য করলাম না। তবুও মুখটাকে একটু বাঁকিয়ে জবাব দিলেন, আপনার পছন্দের ড্রেসটা পরব না, আপনাকে আমার ভালো লাগে না। অর্পাকে দেখে প্রথম দেখায় ভালো লেগে গিয়েছিল, যে ভালো লাগাটা আপনার প্রতি চাইলেও আনতে পারছি না। আমি এবার হালকা করে ওনার কাছে একটু গেলাম। কাছে গিয়ে বললাম, প্রথম দেখায় ভালো লেগে যাওয়ার চেয়ে দেখতে দেখতে ভালো লাগাটা অনেক শ্রেয়। আপনি আমাকে দেখতে থাকুন। এ বলে চোখ টিপুনি দিয়ে বললাম, ওই ড্রেসটা পরলেই ভালো লাগবে। পরবেন কিন্তু? পরব না। এ বলে উনি তাড়াহুড়ো করে রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর খেয়াল করলাম উনি সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমি ওনাকে দেখে পুরো অবাক, কারণ উনি ওই ড্রেসটাই পরেছে আমি যেটা পরতে বলেছিলাম। আমি তো ওনার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। মনের ভেতর একটা হিমেল হাওয়া বইতে লাগলো। উনি হুট করে আমার কাছে এসে বললেন, ভাববেন না আপনার কথা রাখতে পড়েছি। আমার ড্রেস আমি পরব, যা ইচ্ছা পরব, কারো কথায় পড়িনি। আমি এবার কিছুই বললাম না, শুধু মুচকে একটু হাসি দিয়ে বললাম, ঠিক আছে, কিচ্ছু ভাববো না। ছোটখাটো খুনসুটি দিয়ে সারাদিন পার করলাম। সন্ধ্যার দিকে এক এক করে সব মেহমান চলে গেল। বাড়িটা বেশ নিস্তব্ধ হয়ে গেল। নীলা আপুও রাতের ফ্লাইটে লন্ডনে চলে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, বিয়ে যেভাবেই হোক আমি যেন সবটা ম্যানেজ করে নিই। আমিও আশ্বাস দিলাম সব ঠিক করে নিব। পরিবারের সাপোর্ট এমন পাবো আশা করিনি কখনো। সবাই আমার পাশে আছে এটা ভেবে মনে যেন আরও ভরসা পেলাম। সারাদিন পার করে রাতে ঘুমাতে গিয়ে রুমে দেখলাম ভূতমশাই বসে কি যেন করছে। আমি এক মগ কফি বানিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বললাম, এই যে আপনার কফিটা। উনি আমার হাত থেকে কফিটা নিয়ে কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ টেস্টটা বোঝার চেষ্টা করলো, মনে হচ্ছে। আর আমাকে বললেন, কফিটা কে বানিয়েছে? আমি লজ্জামাখা মুখে বললাম, কেন? কফিটা ভালো হয়েছে তাই। আমি লজ্জামাখা মুখে বললাম, কফিটা আমি বানিয়েছি। উনি এবার মুখটাকে আলুর চপের মতো করে ফেললেন। ভুলক্রমে উনি আমার প্রশংসা করে ফেলেছেন, এটা মনে হয় ওনার উচিত হয়নি, তাই মুখটা বাংলার 5 করে ফেললেন। এবার আমাকে একটু পচিয়ে উনি ওনার দায়িত্ব পালন করবেন শিওর। যাক, যা ভেবেছিলাম তাই করেছেন। উনি মুখটাকে বাংলার 5 বানিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এজন্যই বলি টেস্টটা তো জঘন্য কেন? আমি ওনার কথার ভ্রুক্ষেপ না করে একটু হাসি দিয়ে চলে গেলাম। পরদিন সকালে উঠে সব রান্না করলাম। রান্না করে মায়ের খাবারটা নিয়ে মায়ের রুমে গেলাম। মা আমাকে দেখে হাসি মাখা মুখ নিয়ে বলল, কিরে মা, এখন এত খাবার নিয়ে আসলে কেন? এত খাবার কোথায় দেখলে তুমি? এগুলা সব খেতে হবে তোমাকে, না হয় সুস্থ হবে না। আমার কাছে খাবার নিয়ে কোনো ফাঁকি দিতে পারবে না। খেতে না চাইলে মায়ের দিয়ে জোর করে খাওয়াবো। উনি হাসতে হাসতে আমার মাথায় হাত দিয়ে বললেন, বুঝতে পেরেছি, আমার আর ফাঁকি দেওয়া যাবে না। তা দাও, খেয়ে নিই। আমি মাকে খাওয়াতে লাগলাম। একের পর এক গল্প শুনতে লাগলাম। মনে হলো উনি অনেক দিন পর মন খুলে কথা বলছেন। ঠিক এই সময় অরণ্য এসে বললেন, মায়ের রুমে আপনি এখন কি করছেন? মায়ের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি যান, মায়ের সাথে আমার কথা আছে। পাশ থেকে মা বললেন, অনন্যা তো পড় না, অনন্যার সামনে বল, কি বলবি? না মা, আমি একা কথা বলতে চাই। আমিও আর কথা না বাড়িয়ে মায়ের পাশ থেকে উঠে চলে আসলাম। কিছুক্ষণ পর উনি কথা শেষ করে খাবার খেতে আসলেন। আমি খাবারগুলো খেতে দিলাম। খেয়াল করলাম গপ গপ করে খাবার খাচ্ছে। আমি বললাম, আরে মশাই, আস্তে খান, সব শেষ হয়ে গেলে আবার রান্না করব। মানে, এগুলো কে রান্না করছে? লাজুক মুখে জবাব দিলাম, আমি। এজন্যই বলি এত জঘন্য কেন? এ বলে উনি খেতে লাগলেন। আমি তখন বললাম, জঘন্য খাবারই এভাবে খাচ্ছেন, ভালো খাবার না জানি কিভাবে খেতেন। আমার কথাটা কানে তুলছে না মনে হচ্ছে, খেয়েই যাচ্ছেন। এবার ওনাকে বললাম, এই যে শুনছেন? হ্যাঁ, কি বলবেন বলুন। আমি একটু বাইরে যেতে চাই, কিছু জিনিস কিনতে হবে, রান্নার জন্য কিছু সবজি লাগবে। আমি গেলে মন মতো কিনে আনতে পারতাম। আপনি গেলে যান, তবে কি দিয়ে যাবেন? একটা গাড়ি আমি নিয়ে যাব, আর একটা গাড়ি থাকলেও সে গাড়ির ড্রাইভার নেই। ড্রাইভারের স্ত্রী অসুস্থ, তাই বাড়ি গিয়েছে। আপনি কিভাবে যাবেন? আমি মুচকে এসে বললাম, ওই গাড়ির চাবিটা দিয়ে যান, আমি চলে যেতে পারবো একা। উনি অবাক হয়ে বললেন, একা চলে যেতে পারবেন মানে? গাড়ি কে চালাবে? কেন, আমি চালাবো।
আমার কথা শুনে এবার মনে হয় উনি বেশ চমকালেন। আমার মুখ থেকে এমন কথা উনি আশাই করেননি হয়তো। আমাকে জিজ্ঞেস করলেন, আপনি গাড়ি চালাতে পারেন? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ পারি। অসুন্দর বলে নিজেকে কখনো ছোট ভাবিনি। সব কিছু শেখার চেষ্টা করেছি, নিজেকে পারফেক্টভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমার কথাটা শুনে উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা আমি চাবি দিয়ে যাব। তারপর উনি আমাকে চাবি দিয়ে চলে গেলেন। আস্তে আস্তে দিন কাটতে লাগলো, অরণ্যের সাথে খুনসুটিগুলো বাড়তে লাগলো। খেয়াল করলাম অরণ্য অনেক পরিবর্তন হতে লাগলো। এরই মধ্যে হুট করে অরণ্য একদিন অফিস থেকে এসে আমাকে বলছে, আপনি একটু তাড়াতাড়ি রেডি হন, আপনাকে নিয়ে একটু এক জায়গায় যাব। অরণ্যের এরকম কথা শুনে যেন আমার মনটা নাচতে শুরু করলো। কিন্তু অরণ্য আমাকে কোথায় নিয়ে যাবে জানার জন্য মনটা আনচান করছে, তাই নিজের আবেগ আর সামলাতে পারলাম না। অরণ্যকে বলেই ফেললাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? অরণ্য বেশ রাগ রাগ গলায় বললেন, আপনাকে রেডি হতে বলেছি, রেডি হন, এত কিছু জানতে হবে না। আপনি একটু বেশি বকেন, এত বকা ভালো না, যান রেডি হয়ে আসুন। আমি মুখটা খুব কাঁচোমাচো করে যেতে নিলাম। উনি পেছন থেকে আবার ডেকে বললেন, শোনেন। আমি হাসি দিয়ে পেছনে ফিরলাম, বললাম, হ্যাঁ বলেন। আমি জানতাম আপনি বলবেন কোথায় যাব, বলেন কোথায় যাব। উনি আরেকটু গম্ভীর গলায় জবাব দিলেন, আপনার মাথায় সত্যিই গোবর। আমি বলার আগেই বকবক করে যাচ্ছেন। আমি কোথায় যাব সেটা বলার জন্য ডাকিনি। আমি বেশ মন খারাপ হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে কেন ডেকেছেন? আমি ডেকেছি এজন্য যে আপনি একটা শাড়ি পরবেন আজকে। হঠাৎ শাড়ি পরবো কেন? আমি বলেছি তাই পরবেন। আপনি বললেই পড়তে হবে নাকি? আমি পরবো না, আপনি কি করবেন? আপনাকে পড়তেই হবে, বলেছি তো পরবো না। উনি এখন বেশ রেগে গিয়ে বললেন, আপনার যা ইচ্ছা করুন। এ বলে উনি চলে গেলেন। আমারও ওনাকে রাগাতে পেরে খুব ভালো লাগছে, কিন্তু কি শাড়ি পরব কিছু যেন মাথায় আসছে না। আজকে প্রথম ভূতমশাই আমাকে কোথাও নিয়ে যাবে। কেন জানি না, ভূতমশাই এই কয়েকদিনে অনেক পাল্টে গিয়েছে। আগের মতো আর আমাকে কষ্ট দিয়ে কথা বলে না। তার এ পাল্টানো দেখে আমি খুব খুশি। যাই হোক, আলমিরা খুলে সব শাড়ি দেখতে লাগলাম। খুশিতে যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এত শাড়ির মধ্যে ভূতমশাই কোনো শাড়িটা পরলে খুশি হবে ঠিক বুঝতে পারছি না। দেখতে দেখতে আলমিরার সব শাড়ি খাটের উপর রাখলাম। ভূতমশাই আমার কাছে এসে বললেন, আপনি এখনও রেডি হননি? খাটের উপর শাড়ির মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে তোতলাতে জবাব দিলাম, না মানে না মানে না মানে না মানে করছেন কেন? স্পষ্ট করে বলুন কি হয়েছে। এমনিতে তো একটা কথাও মাটিতে পড়ে না, এখন এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে। আমি মুখটা একটু অসহায় অসহায় ভাব নিয়ে বললাম, না মানে। আবার না মানে করছেন। সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতেও সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, একটু ওইদিকে যান, সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না, কোনটা পরবেন? সব কাজ তো দেখি বলার আগেই করে ফেলেন। আজকে কি এমন হলো যে শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে থাক, আপনাকে আর না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়েচড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটা পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভেতর কেমন জানি করে উঠল, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়িতে মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরও কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় মনে হলো বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেননি, তাই উনি একটু বিরক্তি মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানায় না। মা তো বলেছে সৌন্দর্য ভেতরে থাকে, বাইরের সৌন্দর্য কোনো সৌন্দর্য না। আপনাকে না আমি ভেতর থেকে দেখলাম, আপনি কালো শাড়িটাই পরুন, আপনাকে অপমান করার কোনো ইচ্ছা আমার নাই। আপনার যদি মনে হয় আমি অপমান করার জন্য বলেছি, তাহলে পরার দরকার নেই। এ বলে উনি উঠে রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছিলাম না, কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাবি জাবি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরেছি। দেখতে কালো ছিলাম বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরাতে নিজের কাছে যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলছেন, বাহ, আপনাকে তো বেশ ভালো লাগছে। কালো কাজল পরলে আরও ভাল লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপর কালো কাজল পরলে তো চোখগুলো আরও কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টি করে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূতমশায়ের কথাগুলো শুনে বুকের ভেতরটা একটা রোমাঞ্চকর অনুভূতি আসলো। ওনার মুখে এরকম কথা শুনে যেন নিজের ভেতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটল।
কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে, আবার না মানে, হয়েছে হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এ বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পেছন ফিরে আমাকে ডাক দিল। এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় খোপা করুন। অরণ্যের এসব কথা শুনে আমি যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এই বলে বাইরে গেল। আমি মাথায় খোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরও লজ্জা পেলাম। লজ্জায় কি যে করব বুঝতে পারছিলাম না। লজ্জা লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে আমার কাছে এসে আমার মাথাটা উপরে তুলে বললেন, অরুর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এতে এত লজ্জা পাচ্ছে? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে। দেখি হাতখানা এদিকে দাও। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বলল, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুরি পরে থাকতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নাই, স্বামীর সাথে ঘুরে আসো। আমার মহাজনও কাল পরশু আসবে, তখন আমিও ঘুরব। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হলে রাগ করে বসবে। আমি রেডি হয়ে বের হলাম। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরও কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আছি, সব কি তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে, এত বকতে পারে? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বোঝাতে পারবো না। মনটা খুশিতে নাচতে লাগলো। হুট করে উনি ডাক দিল, অনন্যা, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে আর গেল না। এই যে আপনি আমাকে তুমি বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে কেন আপনি ডাকবো? তোমাকে তুমি করে ডাকবো। শোনো। জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা। আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে জাপটে ধরে বললেন, তোমার ছটফটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে ওঠো। আমি আস্তে করে গাড়িতে উঠলাম। ভূত মশাইও গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিলে আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো পরিপাটি। দেখেই কেমন জানি আনন্দ লাগছে। একটা কেক আনলো। আমাকে বললেন, কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন, সেটা তো ভুলে বসে আছেন। ওহো, আজকে 27 সেপ্টেম্বর। সত্যি তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি কিভাবে জানলেন? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূতমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূতমশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনিও আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ এ আর কেউ না, এ যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে যেতে নিল। আমি অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষিয়ে চট দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে? লজ্জা লাগে না তোর? আমার জীবনের এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম? তোকে তো নাটকের সেরা পুরস্কার দেওয়া দরকার। অনেক নাটক শিখে গিয়েছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করে জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না এখন আমাকে এসব জিজ্ঞাসা করছিস? আমাকে খুব হিংসা করতে, তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এসব দোষারোপ কেন করছে? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে, এমন বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে কিছুই বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি। একদম তুই কিছুই বুঝিস না। আর বুঝবি বা কেমনে তুই? তুই তো কিছুই করিসনি, তাই না? আপু, আমি তোর কথার মানে কিছুই বুঝতে পারছি না। সত্যি আমি কিছু করিনি। কেন এরকম করছিস বলতো? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছি না। পাশ থেকে অরণ্য বলে উঠল, অর্পা, তুমি আমাকে বলো কি হয়েছে? আর অনন্যাকে এমন বলছো কেন? অনন্যা কি করেছে? আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যর দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল,
অনন্যাকে জিজ্ঞেস করুন, সেই না হয় আপনার উত্তর দিয়ে দেবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অনন্যা ছিল, আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বুঝে যাচ্ছে সে আমাকে সন্দেহ করছে। সন্দেহমাখা মুখ নিয়ে বলল, অনন্যা, কি করেছো তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না, একদম ভনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছুই করিনি। অর্পা আপু কেন এমন বলছে সেটাও বুঝতে পারছি না। আপনি আমাকে ভুল বুঝবেন না। আর অর্পা আপু, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। এমন কেন বলছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বলল, অর্পা, তুমি বলো কি হয়েছে? অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কালনাগিনীর জন্য। এখন আর বললেও সব ঠিক হবে না। আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আপনারা চলে যান। অর্পা, তোমাকে বলতে বলেছি বলো, অনন্যা কি করেছে বলো। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলেছ। কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখন ভীষণ কাঁদছে। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বলল সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখানেই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন করলো কিছুই বুঝতে পারছি না। আমার বুকটা কষ্টে ছিঁড়ে যাচ্ছে কথাগুলো শুনে। কারণ আপু বলল, আমি কোথায় গিয়েছিলাম সেটা কি আপনি জানতে চান? অরণ্য শান্ত হয়ে জবাব দিল, হ্যাঁ জানতে চাই। তখন আপু বলল, সেদিন আমি ঘরে বসে সাজছিলাম, হঠাৎ করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, আপু একটু লুকিয়ে বের হ, অরণ্য ভাই আসছে তোমার সাথে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। আমিও স্মরণ মনে বের হলাম। আমার ভুলটা ছিল যে আমি আপনাকে কল দিইনি। বের হয়ে খেয়াল করলাম বাইরে কেউ নেই, আশপাশ ফাঁকা। অনন্যাকে কল দিলাম, সেও ফোন তুলছে না। হুট করে অনন্যার ফোন থেকে মেসেজ আসলো, একটু বাগানের দিকে আয়। অরণ্য এখানে দাঁড়িয়ে আছে। আমিও বাগানের দিকে গেলাম, কিন্তু কাউকে কোথাও পেলাম না। আমি সামনের দিকে একটু এগেলাম, তারপর এ বলে অর্পা আপু আবার হেঁচকে তুলে কাঁদতে লাগলো। অরণ্য তখন অর্পা আপুর হাতটা ধরে বলল, বলো তারপর কি হলো, কান্না থামাও। অর্পা আপু কান্না থামিয়ে বলল, তারপর খেয়াল করলাম কয়েকটা লোক আমাকে চাপড়ে ধরলো, আমার মুখ চেপে ধরলো। আমি চোখেও কিছু দেখতে পারছিলাম না। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম টের পেলাম না। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমি রনকদের বাসায়। অরণ্য বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, রনকটাকে? অর্পা আপু বলল, রনক হলো অনন্যার বেস্ট ফ্রেন্ড। যদিও রৌনক অনন্যার 2 বছরের বড়, তবুও তাদের ভালো ফ্রেন্ডশিপ ছিল। রৌনক আমাকে অনেক পছন্দ করত। অনন্যাকে বেশ কয়েকবার বলেছিল ও, কিন্তু আমি রাজি হইনি। আর সেই সুযোগটাই অনন্যা নিয়েছে। আমার বিয়ের দিনে আমাকে গায়েব করে দিয়েছে আর ফাঁসিয়ে আপনাকে বিয়ে করেছে। অনন্যা যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। রনককে দেখে আমি চমকে গিয়ে রনককে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি তোমাকে ভালোবাসি অর্পা, আমি চাই তুমি আমার হও। দেখো, অনন্যাও চায় তুমি আমার হও, তাই তো ও আমাকে সাহায্য করেছে। আমি তখন অবাক হয়ে গেলাম অনন্যার কথা শুনে। অবাক হয়ে রনককে জিজ্ঞেস করলাম, অনন্যা তোমাকে সাহায্য করেছে আমাকে তুলে আনতে? আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি সত্যি বলছি। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সন্ধ্যায় তোমাকে বিয়ে করব। আমি সবকিছু ঠিক করে রেখেছি। এই কথাগুলো বলে অর্পা আপু আবার হেঁচকে তুলে কাঁদতে লাগলো। অরণ্য অর্পার হাতটা আরো ভালো করে ধরে বলল, এরপর তুমি ওইখান থেকে কিভাবে এসেছো? এরপর আমি কোনো মতে ওইখান থেকে রনকের চোখ ফাঁকি দিয়ে বের হলাম। বেরিয়ে বাড়ি এসে দেখি আপনার সাথে অনন্যার বিয়ে হয়ে গিয়েছে, আর সবাই ভেবে নিয়েছে যে আমি পালিয়ে গিয়েছি। সেদিন আমার মুখটা দেখানোর মতো ইচ্ছা আর আমার ছিল না, তাই বাড়িতে আর যাইনি। সরাসরি ফ্রেন্ডের বাসায় চলে যাই। সেখান থেকে একটা কাজ জোগাড় করি আর এখানে একটা বাসা ভাড়া করে থাকা শুরু করলাম। তুমি একবার আমাকে বলতে পারতে অর্পা, কি বলবো আপনাকে, কোন মুখে বলতাম আপনাকে? এতক্ষণে তো সব শেষ হয়ে গিয়েছিল। অনন্যার সাথে আপনার বিয়ে হয়ে গিয়েছিল। আমার তো এখানে বলার কিছু ছিল না। আমি নিজের বোনের সর্বনাশ তো করতে পারি না। অনন্যা আমার সাথে যা করেছে আমি তো তা করতে পারি না, কারণ অনন্যা আমাকে বোন না ভাবলেও আমি তো ওকে বোন ভাবি। আমি অর্পাপুর কথা শুনে চিৎকার করে কেঁদে বলতে লাগলাম, এসব আমি কিচ্ছু করিনি। অরণ্য আমার গালে কষিয়ে একটা চর বসিয়ে বললেন, তুমি এতটা নীচ ভাবতেও পারিনি। সামান্য টাকার জন্য নিজের বোনের সাথে এমন করতে পারলে? লজ্জা করলো না তোমার এমন করতে? আর এখন এসব অস্বীকার করছো? আমি অরণ্যকে হাত জোর করে বললাম, সত্যি আমি এমন কিচ্ছু করিনি, বিশ্বাস করেন আমাকে। অর্পা আপু, তুই আমার ব্যাপারে কেন এসব মিথ্যা বলছিস? কেন অরণ্যের চোখে আমাকে খারাপ বানাচ্ছিস? দেখতে অসুন্দর হতে পারি, কিন্তু উচ্চ আশা আমার ছিল না, টাকা পয়সার মোহ কখনো ছিল না।
তাহলে কেন এমন বলছিস? কি ক্ষতি করেছে আমি তোর? তুই তো আমাকে চিনিস আমি কেমন, তাহলে এমন কেন বলছিস? জবাবে অর্পা আপু বলল, কি ক্ষতি করেছিস জিজ্ঞেস করতে লজ্জা লাগছে না তোর? আর কি ক্ষতি করা বাকি রেখেছিস? যা তুই আর অরণ্য গিয়ে সংসার কর, আর এখানে আসিস না। ওপাশ থেকে অরণ্য বলে বসলেন, আমার সাথে অনন্যা যাবে না, তুমি যাবে। অর্পা আপু অবাক হয়ে উত্তর দিল, আমি কোথায় যাব? আমার সাথে আমার মায়ের কাছে যাবে, আর মাকে গিয়ে সব বলবে। আর তোমাকে যে কষ্ট অনন্যা দিয়েছে সেটা আমি অনন্যাকে ফেরত দেব। তুমি আমার সাথে চলো। না, আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। ঝামেলা তো তুমি করনি, ঝামেলা তো করেছে অনন্যা। সেটা শাস্তি তুমি কেন পাবে? আমি অরণ্যকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বোঝাতে পারলাম না। অরণ্য অর্পা আপুর কথায় বিশ্বাস করছিল, আর অর্পা আপু কেনই বা আমার নামে মিথ্যা বলল সেটাও বুঝতে পারলাম না। অরণ্যকে বোঝানোর হাজার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অরণ্য অর্পা আপুর হাত ধরে বের হয়ে গেল, আর আমাকে যে রিংটা পরাতে চেয়েছিল সেটাও মেঝেতে পড়ে গেল। অরণ্য সেটা ফেলেই চলে গেল। আমি রিংটা হাতে নিয়ে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, কেন আমার সাথে এমন হলো? কি ক্ষতি করেছে আমি? কেন আমাকে এভাবে কষ্ট দেওয়া হলো? আমি তো কারো কোনো ক্ষতি চাইনি। কাঁদতে কাঁদতে আমি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বের হলাম। খেয়াল করলাম অরণ্য আর অর্পা আপু গাড়ি নিয়ে চলে গিয়েছে। আমার বুকে বেশ কষ্ট হতে লাগলো। একে তো অরণ্য আমাকে ফেলে রেখে গিয়েছে, তার উপর অরণ্য জানতো আমি এখানকার কিছু জানি না। কিভাবে পারলো আমাকে আমার ভূতমশায় ফেলে রেখে যেতে? আমি তো কিছুই করিনি। আমার ভূতমশাই কেন আমাকে অবিশ্বাস করলো? কেন আমাকে কষ্ট দিল? আমি তো অর্পা আপুর কোনো ক্ষতি করিনি। আমি তো আপুর সাথে এমন করিনি। তাহলে আপু কেন এমন করলো? কেন আমার অরণ্যকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে চাইলো? এত কষ্ট কেন দিল আমায়? আল্লাহ, আমি তো কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না। আমি কি করব তুমিই বলে দাও। এই মুহূর্তে হাতে আমার একটা টাকাও ছিল না যে যাব। তবু একটা সিএনজি ভাড়া করলাম, ভাড়া করে বাসায় গেলাম। বাসার দারোয়ানের কাছ থেকে টাকা নিয়ে ভাড়া দিলাম। ঘরের ভেতর গিয়ে দেখলাম রনক ভাই দাঁড়িয়ে আছে। রনক ভাইকে দেখে আমার মাথায় যেন আগুন ধরে গেল, কারণ রনক ভাইয়ের জন্যই অর্পা আপু আমাকে ভুল বুঝলো। নিজেকে আর সামলাতে পারলাম না। রনক ভাইকে গিয়ে বললাম, আপনার কি দরকার ছিল এত বড় নাটক করার? অর্পা আপুকে কেন ভুল বুঝিয়েছেন? কি ক্ষতি করেছিলাম আপনার? খেয়াল করলাম রনক ভাই কোনো কথাই বলছে না। আমার রাগটা যেন আরও বেড়ে গেল। মন চাচ্ছে রনক ভাইকে কষিয়ে একটা চড় দিই। তাই করতে নিলাম, কিন্তু হুট করে অরণ্য এসে পেছন থেকে আমার হাতটা ধরে ফেলল। আমি অরণ্যের দিকে ফিরতে অরণ্য আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এসব। অরণ্য জড়িয়ে ধরার সাথে সাথে খেয়াল করলাম চারদিকের আলো আরও বেড়ে গেল। অর্পা আপু, রনক ভাই, আমার কিছু বান্ধবী সবাই হাততালি দিয়ে বলছে, হ্যাপি বার্থডে অরণ্যা। এখন আমার মাথা কাজ করছে না, এসব কি হচ্ছে? মাথাটা খুব ঝিমাতে লাগলো। পরক্ষণে জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পর দেখলাম অরণ্য আমার পাশে চিন্তামগ্ন হয়ে বসে আছে। আমার জ্ঞান ফেরার সাথে সাথে আমাকে বলল, অরণ্যা ঠিক আছো তো তুমি? কিছু হয়নি তো? হুট করে সবার এত পরিবর্তন দেখে কেন জানি অবাক লাগছে। খেয়াল করলাম সামনে রনক ভাই আর অর্পা আপু দাঁড়ানো। আমি ওদের দেখে রেগে যেতে নিলাম। অরণ্য আমাকে শান্ত স্বরে বলল, অরণ্যা, ওদের কিচ্ছু বলো না। ওরা এতক্ষণ যা করেছে আমার কথাই করেছে। অরণ্যের কথাগুলো শুনে যেন আকাশ থেকে বললাম, কি বলে এইসব? মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। অরণ্য একটু মুচকি হেসে বলল, কিছু বুঝতে হবে না। আগে তোমাকে একটা সংবাদ দিই। অর্পা কোথায় গিয়েছিল সেটা তো সবার অজানা ছিল। অর্পা রনকের সাথে পালিয়েছিল। আমি কথাটা শুনে বেশ অবাক হলাম। তাহলে একটু আগে ঘটে যাওয়া ঘটনা কি আমার স্বপ্ন ছিল? ওরা যদি বিয়েই করে নেয় তাহলে একটু আগে এমন কেন বলল? অর্পা আপু পাশ থেকে বলে উঠল, তুই একটু শান্ত হ, আমি সবটা বলছি। আমি নিজেকে শান্ত করে বললাম, এবার বলো। রনকের সাথে আমার রিলেশন ছিল 3 বছরের। রনক তোকে কিছু বলেনি, কারণ আমরা তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু হুট করে আমার বিয়ে ঠিক করাতে সব ঝামেলা পাকালো। কি করব বুঝতে পারছিলাম না। প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। শেষমেশ বিয়ের দিন সকালে মনে হলো নিজের ভালোবাসাকে এভাবে কুরবানি করা ঠিক হবে না। তাই রনককে ফোন দিয়ে বললাম, রনক, তুমি কি চাও আমরা এক হই? অর্পা, তুমি এখনও একথা জিজ্ঞেস করছো? তুমি যা করতে বলো তাই করব। তবুও আমাকে ছেড়ে যেও না। তাহলে বাগানের কাছে চলে আসো। রনক আমার কথা শুনে বাগানের কাছে আসলো, আর আমি সুযোগ মতো রনকের হাত ধরে পালিয়ে গেলাম। তাহলে একটু আগে যে কাহিনী বলেছিলি সেটা কি ছিল? আমার প্রশ্নের জবাবে সবাই প্রথমে একটু হেসে নিল। সবার হাসি দেখে সত্যি এবার আমার গা জ্বলে যেতে লাগলো। রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবি তো? অরণ্য মুচকি হেসে বলল, 4টা মাস খুব জ্বালিয়েছ আমাকে, তাই এর শাস্তি তো ভালোবাসি শব্দটা বলার আগে দিতেই হয়। আর একটু সারপ্রাইজ দেওয়ার বাকি ছিল। হুট করে অর্পার সাথে দেখা, তখন অর্পাকে নিয়েই প্ল্যানটা করি। এরকম প্ল্যানটা কে করলো শুনি? অরণ্য হাসি হাসি মুখ নিয়ে বলল, আমি করেছি। এরকম একটা প্ল্যান করেছে বলে অরণ্যের প্রতি আমার খুব অভিমান জমে গেল। অভিমানে গাল ফুলিয়ে বসে রইলাম। অর্পা আপু বলল, আচ্ছা অরণ্যা, থাক তুই। আমি আর রনক বাইরে গেলাম। তোদের মান অভিমানের পালা শেষ কর। আর চটটা দেওয়ার জন্য সরি, জোরে লাগেনি তো। নাটক করতে গিয়ে ক্যারেক্টারের মধ্যে ঢুকে পড়েছিলাম। অর্পা আপুর কথা শুনে অভিমানটা আরও বেড়ে গেল। অভিমানী গলায় বললাম, হয়েছে, জুতা মেরে গরুদান করতে হবে না।
অর্পা আপু হাসি দিয়ে রনক ভাইকে নিয়ে চলে গেল, আর আমি গাল ফুলিয়ে বসে রইলাম। অরণ্য আমার দিকে তাকালো, কিন্তু অভিমানের জন্য আমি আর অরণ্যের দিকে তাকালাম না। অরণ্যের চোখ যেন আমার থেকে সরছে না। আমি যেন তার চোখের নিশানা থেকে নিজেকে সরাতে পারছিলাম না। ক্রমশ আমার অভিমান কমতে লাগলো, তবুও অভিমানটা ধরে রাখার নিরলস কসরত করে যাচ্ছি। অভিমানটা স্থির রাখার অনেক চেষ্টা করার পর কেন জানি না অভিমানটা ধরে রাখতে পারলাম না। তাই অরণ্যকে জড়িয়ে ধরে অভিমানটা চোখের বৃষ্টি করে নামিয়ে দিলাম। ফুপাতে ফুপাতে বললাম, আমাকে এভাবে কষ্ট দেওয়ার কি কোনো দরকার ছিল? আমি যদি হারিয়ে যেতাম ওই জায়গা থেকে? আমি তো আমার অনন্যাকে চিনি, সে যে বাসা খুঁজে ফিরতে পারবে সেটা আমার ভালোই জানা ছিল। সারপ্রাইজটা কেমন লাগলো? খুব বাজে লেগেছে। এভাবে আর সারপ্রাইজ দেবেন না। নাটক করতে গিয়ে তো রিংটাও ফেলে এসেছিলেন। খেয়াল করলাম অরণ্য আমার এ কথা শুনে অট্ট হাসি দিচ্ছে। কি ব্যাপার, এত হাসি দিচ্ছেন যে? হাসি দিচ্ছে এজন্য, আমি যে রিংটা ফেলে এসেছি সেটা নকল রিং ছিল, আর আসল রিংটা আমার কাছে। নাটকটা বাস্তবমুখী করার এক অভিন্ন প্রচেষ্টা আর কি। এত বড় ছলনা, যান আর কথাই বলবো না আপনার সাথে। অরণ্য এবার আমাকে জড়িয়ে জড়িয়ে ধরল। মনে হচ্ছে তার নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি, তার হার্টবিটের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। এবার কানের কাছে মুখটা হালকা করে নিয়ে বললেন, আই লাভ ইউ পেতনি। এবার যেন তার প্রতি থাকা সকল অভিমান আমার মনে দুমড়ে মুচড়ে গিয়ে ভেঙে গেল। অভিমানটা টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ফিসফিস করে বললাম, আই লাভ ইউ টু ভূত মশাই। আমার মতো কালো মেয়েকে ভালোবাসলেন কিভাবে? মানুষের দৃষ্টি সুন্দর অসুন্দরের বৈষম্য করে। আমার দৃষ্টিতে তুমি সবচেয়ে বেশি সুন্দরী। কথাটা শোনার পর নিমিষের মধ্যেই কোথায় যেন হারিয়ে গেলাম। কিছু বলতে চাইলেও আর বলতে পারলাম না, কারণ গলাটা থরথর করে কাঁপতে লাগলো। অরণ্য আমাকে এবার চোখটা হাত দিয়ে চেপে ধরল আর বললেন, আমার সাথে একটু চলো। কোথায়? আগে তো চলো, তারপর বলছি। এত নাছরবান্দা মেয়েরে বাবা, এত বকবক করতে পারে? হয়েছে হয়েছে, আর বকবক করব না, এবার নিয়ে যান। চোখটা চেপে ধরে আস্তে আস্তে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে যেন কিছুই বুঝতে পারছি না আমি। হুট করে চোখ খুললাম, খেয়াল করলাম আমি ছাদে। চারদিকে মোমবাতি দিয়ে সাজানো। অর্পা আপু আর রনক ভাইয়া বাজি ফুটাতে লাগলো। পাশে মা দাঁড়িয়ে আছে, ওনার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। আমার বুঝতে বাকি রইল না উনি আমার শ্বশুর মশাই। আমি দৌড়ে গিয়ে ওনাদের সালাম করলাম। অর্পা আপু আর রনক ভাইয়া আমার সামনে একটা কেক আনলো আর বলল, ভূত আর পেতনি দুজন মিলে কেকটা কাটেন। আর অরণ্য ভাইয়া, আপনি অরণ্যাকে রিংটা পরিয়ে দিন। আর অনন্যা, তোর হাতের নকল রিংটা ছুঁড়ে ফেলে দে। এত বোকা কবে হয়েছিস? সামান্য একটা নাটক বুঝতে পারলি না? তুই তো বেশ নাছরবান্দার বুদ্ধিমতী ছিলি। আমি লজ্জা লাল হয়ে গেলাম। বিড়বিড় করে বললাম, প্রেমে পড়লে যে মানুষ বলদ হয় সেটা আমাকে দিয়ে প্রমাণ হলো। অরণ্য ধাক্কা দিয়ে বলল, কি বিড়বিড় করা হচ্ছে? না কিছু না, একটু ওইদিকে ফিরো, তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওইদিকে ফিরেই দেখো। আমি ওইদিকে ফিরে দেখলাম আমার বাবা মা চাচা চাচি সবাই এসেছে। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। বিয়ের পর এসব ঝামেলায় আমার শ্বশুর বাড়িতে কেউ আসেনি। এভাবে যে সারপ্রাইজ পাবো বুঝতে পারিনি। আমি তো খুশিতে স্থির হয়ে গিয়েছিলাম। কিছু বলতেও পারছিলাম না, আবার নড়তেও পারছিলাম না। আমাকে অরণ্য ধাক্কা দিয়ে বললেন, এবার কেকটা কাটো, আর আপনি শব্দটার ইতি টানো। আপনি শব্দটার ইতি টানবো মানে আমাকে তুমি করে বলবে। আমার তো লজ্জা লাগবে। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। কেকটা কাটো, সবাই অপেক্ষা করছে। কেকটা কাটার সাথে সাথে চারদিকে বাজি ফুটতে লাগলো। কয়েকটা ফানুস আকাশে উঠতে লাগলো। কি যে এক অনুভূতি বলে বোঝানো যাবে না। মনের ভেতর এমন লাগছে যেন ঝড়ো হওয়ার পর শীতল বাতাস বইছে। সত্যিই বুঝতে পারিনি আমার ভূতমশাই আমায় এত ভালোবাসেন। কেকটা কাটলাম। ভূতমশাই আমাকে হাতে রিংটা পরিয়ে দিল। আমি লজ্জায় দৌড়ে রুমে চলে আসলাম। অরণ্য আমার পেছন পেছন আসলো। অরণ্যকে বললাম, আপনার তো। অরণ্য আমার মুখটা আটকে দিয়ে বলল, আপনি না, তুমি বলো। আমি লজ্জামাখা মুখে উত্তর দিলাম, তোমার তো আমাকে ভালো লাগে না। অর্পাপুকে তো প্রথম দেখায় ভালো লেগেছিল। হুট করে আমাকে ভালো লাগলো কিভাবে? কারণ প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগা অনেক শ্রেয়। আমার কথাটাই আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কথা বললে ফিরিয়ে দেওয়া হয় না, বরং সত্যতার প্রমাণ হয়। সেদিনের পর থেকে অরণ্য আর আমার জীবনটা পুরোপুরি পাল্টে গেল। দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। এর মধ্যে আমি একটা পুত্র সন্তানের মা হলাম। একদিন পাশের বাসার পরিচিত এক ভাবি আমার ছেলেকে দেখতে এসে আমাকে বললেন, অনন্যা ভাবি, আপনাদের বিয়েটা যেন কিভাবে হয়েছে? উত্তরে আমি বললাম, আমাদের হঠাৎ বিয়ে হয়েছে।